আপনি আমি আপনার শুনুন, আমি বলি এটা এই মুহূর্তের খুব মানে জরুরি ইস্যু না। আমরা আপনি যেমন বললেন এটা খুবই স্যাড ভাই, যে আপনি মনে করেন যে এই মুহূর্তে রাষ্ট্রপতি ইস্যুটা খুব জরুরি ইস্যু না, একটা ফয়সাল মাহমুদ শান্ত, এটা খুবই স্যাড যে ফয়সাল মাহমুদ হাসিনার শান্ত, সময় আপনাকে আমি একটা প্রশ্ন একজন করি। গণহত্যাকারীর সহায়তাকারী রাষ্ট্রপতিটা আপনাদের কাছে জরুরি ইস্যু না, এর থেকে দুঃখজনক পজিশন আমার মনে হয় গণহত্যাকারী হইতে পারে না। রাষ্ট্রপতির কি করবার ছিল বাংলাদেশের? আমি তো বলছি এখন তো আপনাদের করবার আছে। পররাষ্ট্রমন্ত্রী সরকারি উপদেষ্টা হিসেবে ছিল না ভাই? দলের কেউ উপদেষ্টা ছিল না? বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, বিএনপির রানিং পররাষ্ট্রমন্ত্রী, বিএনপির রানিং আইনমন্ত্রী সরকারে ছিল কিনা? দায়িত্ব পালন করে আপনারা শুধু এনসিপি বানিয়েছেন, ইলেকশন করেছেন। না না, বিএনপির রানিং আইনমন্ত্রী সরকারে ছিল না? শান্ত, আমাদের প্রধান উপদেষ্টা যখন ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে ছাত্র প্রতিনিধিদেরকে নিউইয়র্কে নিয়ে গেছে, বিদেশে নিয়ে গেছে, ছাত্র দলের কাউকে নিয়েছে? আমি ঠিক অবশ্য জানি না যে আপনি আমাদের আগের আলোচনা আসলে শুনতে পেয়েছেন কিনা, তবে যেটি আসলে বারবারই সামনে প্রশ্ন আসছে যে রাষ্ট্রপতিকে নিয়ে এনসিপির যেই এরই মধ্যে বক্তব্য যে তারা চান না এই রাষ্ট্রপতিকে, কিন্তু আপনারা বারবার বলছেন যে এটি এনসিপির স্ববিরোধিতা। সেখানে এনসিপির যিনি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, তিনি বলছেন যে আগের প্রেক্ষাপট বদলে এখন তো যেহেতু দেশে সরকার হয়েছে, সংসদ হয়েছে, এখন তো রাষ্ট্রপতি পরিবর্তনের একটি ক্ষেত্র তৈরি হয়েছে। তারপরেও কেন হচ্ছে বিএনপি বর্তমান রাষ্ট্রপতিকে রাখতে চাচ্ছে? এটি কেন তাদের এক ধরনের বক্তব্য যে এটি বর্তমান রাষ্ট্রপতির প্রতি আপনারা এক ধরনের দয়া দেখাচ্ছেন বা আপনাদের পক্ষে রাখতে চাচ্ছেন, বিষয়টি আসলে কেন? না, বর্তমান রাষ্ট্রপতির প্রতি আমরা কোনো দয়া দেখাচ্ছি না। আমরা আপনার সাংবিধানিক কোনো শূন্যতা তৈরি হোক, আমরা তা কখনই চাই নাই। এই রাষ্ট্রপতির অধীনেই কিন্তু আপনার 2024-এর 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের প্রধান শপথ নিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন, এই রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। এই নির্বাচন কমিশনের অধীনে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন এবং আমরা গত 12 তারিখ রাষ্ট্রপতি কর্তৃক আহত সংবিধানের আওতায় সংসদের প্রথম অধিবেশনে যোগদান করেছি। এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের শাসনামলে সর্বসাকুল্যে 133টি অধ্যাদেশ জারি করেছেন দেশ পরিচালনার জন্য, সরকার পরিচালনার জন্য, সরকারি নানা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। এবং এই 133টি অধ্যাদেশ কিন্তু সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত হয়েছে। সংসদে আলোচনা সাপেক্ষে এই অধ্যাদেশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। ফলে আপনার বাংলাদেশে রাষ্ট্রপতির আপনার ক্ষমতা কতটুক? আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার আমাদের দেশে আপনার বিদ্যমান এবং সংসদীয় পদ্ধতির সরকারে বিশেষ করে বাংলাদেশে আপনার রাষ্ট্রপতির কিন্তু করবার বিশেষ কিছু ছিল না, বিশেষ কিছু থাকে না। মূলত উনি প্রধানমন্ত্রী নিয়োগ দেন, মূলত উনি প্রধান বিচারপতি নিয়োগ দেন এবং প্রধানমন্ত্রী উনি কাকে নিয়োগ দেন? সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনে যেই দল জয়লাভ করে সেই দলের যে সংসদীয় সেই দল তার সংসদীয় দলের সভা করে যাকে সংসদ নেতা নির্বাচিত করেন তিনিই হন আপনার রাষ্ট্রপতি কর্তৃক আপনার সরকারের প্রধানমন্ত্রী এবং সরকারের প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করেন। এর বাইরে প্রধান বিচারপতি নিয়োগ করবার ক্ষমতা আমাদের রাষ্ট্রপতির আছে। আমার বিশ্বাস, আমার ধারণা যে প্রধান বিচারপতি নিয়োগের যে ক্ষমতা, ওই ক্ষমতাটা উনি প্রয়োগ করেন প্রধানমন্ত্রীর সুপারিশ পরামর্শের বাইরে উনি প্রয়োগ করেন না। ফলে আপনার আমাদের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ তার কার্যক্রম শুরু করেছে। এখন আপনার এই রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এই রাষ্ট্রপতিকে আমরা রাখবো কি রাখবো না,
এই রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন কি করবেন না, এই প্রশ্নটা সামনে আসতেই পারে। আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে এই প্রশ্নের ফয়সালা, এই প্রশ্নের নিষ্পত্তি সামনের দিনে কিভাবে বর্তমান জাতীয় সংসদ করে, কিভাবে আপনার সরকারি দল হিসেবে আমরা করি। তার জন্য অপেক্ষা করা বাঞ্ছনীয়, আমরা অপেক্ষা করি, দেখি। আপনারা প্রশ্নটা হলো যে আপনি যে শুরুতে বললেন যে সাংবিধানিক শূন্যতার হতে পারে, সেই জন্য রাষ্ট্রপতি পরিবর্তনের বিপক্ষে আপনারা ছিলেন, কিন্তু এখন মানে দেশটা যেভাবে এসছে, যেহেতু মানে সংসদ গঠিত হয়ে গেছে, স্পিকার হয়েছেন, চিফ জাস্টিস আছেন, এখন তো আপনার সাংবিধানিক শূন্যতা হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনারা এই যে মানে ফ্যাসিস্ট রেজিমের যে কদমবুসি রাষ্ট্রপতি, তাকে কি আপনারা রেখে দেওয়ার চিন্তা করছেন, যে তার মেয়াদ পর্যন্ত পুরোটা তিনি থাকবেন, না আপনারা এর মধ্যে তাকে আপনাদের নিজেদের রাষ্ট্রপতি আনবেন সংসদীয় প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায়? আমরা তো একবারও বলি নাই যে আপনার এই সংসদ গঠিত হবার পর এই রাষ্ট্রপতি বহাল থাকবেন, এই কথা কি আমরা একবার বলেছি? আমরা বলি নাই। আবার আমরা এও বলি নাই যে এই রাষ্ট্রপতিকে কালকেই সরিয়ে দিতে হবে, এও বলি নাই। আমি বলছি যে আমরা সংসদীয় কার্যক্রম শুরু করেছি, নতুন সংসদ তার কার্যক্রম শুরু করেছে। আমরা অপেক্ষা করি, আমরা দেখি যে এই রাষ্ট্রপতি বহাল থাকেন নাকি এই রাষ্ট্রপতি আপনার পদত্যাগ করেন, সরে যান, নতুন রাষ্ট্রপতি নিয়োগপ্রাপ্ত হন। তার জন্য আমার মনে হয় যে তাড়াহুড়োর কিছু নাই, আমরা একটু অপেক্ষা তো করতেই পারি। না, সেটা যদি আপনারা বলেন যে আমরা এতদিনের মধ্যে করব বা পরবর্তী অধিবেশনে করব, তাহলে কিন্তু এই যে আজকে ফয়সাল মাহমুদ শান্ত যে মানে এই কথাটা তুলছে, বা দেশের মানুষের মধ্যে যে একটা কনফিউশনটা তৈরি হয়েছে, সেটা কিন্তু থাকে না। না, দিনক্ষণ আপনি এখনই বেঁধে দিতে আপনি বলছেন কেন? না, দিনক্ষণের না, আমি বলছি যে একটা আমরা তো বলি নাই, আমরা তো এই রাষ্ট্রপতিকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি, সেটা যদি আমি একটু বলি, আমরা কিন্তু একবারও বলি নাই যে এই রাষ্ট্রপতি তার মেয়াদকাল পুরো করবে। আমরা কি একবার বলেছি? আমরা বলি নাই। ভাই, আপনারা বলছেন কি সেটা একটু ক্লিয়ার করেন না। আপনারা বলেন না, এটা তো আমরা জানি। এইটা নিয়ে এত ইস্যু, আপনাদের এই সিদ্ধান্ত কি এটা তো জানা দরকার। আমাদের দলের পজিশনটা কি, তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে আর কি। আমাদের দলের পজিশনটা তো আপনার আমার পক্ষে তো বলে দেওয়া সম্ভব না, আমি তো দলের ওই পজিশনে নাই। আমি শুধু আপনাকে আশ্বস্ত করে বলতে চাই যে আমরা কিন্তু এমন কোন সিদ্ধান্ত নিই নাই যে এই রাষ্ট্রপতি তাকে মেয়াদকাল পুরো করতে হবে, পুরো করতে দিতে হবে। এই সিদ্ধান্ত আমরা নিই নাই। এই রাষ্ট্রপতিকে পরিবর্তন করা যাবে না, বদলানো যাবে না, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন না, এই কথা কিন্তু আমরা একবারও বলি নাই। সিদ্ধান্ত নিলেই বরঞ্চ আমাদের জনরোষের যেই পরিমাণে, মানে এই রাষ্ট্রপতিকে ঘিরে যেই পরিমাণে মানুষের একটা ঘৃণার জায়গা, হ্যাঁ, এবং আমার মনে হয় যে আপনারা, আমি বিশ্বাস করি আপনি বিএনপি থেকে সংসদচ্যুত হয়েছেন, এই রাষ্ট্রপতি যিনি বেগম জিয়াকে যিনি দুর্নীতিবাজ বানিয়েছিলেন, এই রাষ্ট্রপতি যিনি বিএনপি সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছেন, তারে দিয়ে বিএনপির পক্ষে বলায় যে আপনারা খুব বেশি আনন্দিত হয়েছেন, এটাও আমি বিশ্বাস করি না। কিন্তু আপনারা আসলে হয়েছেনটা কি সেইটা আসলে আমরা জানি না, এবং এটা জানাটা আমার মনে হয় বিরোধী দলের জায়গা থেকে বলেন, জনগণের জায়গা থেকে বলেন, এবং যেহেতু এই রাষ্ট্রপতির চেয়ারে থাকা অবস্থায় বাংলাদেশে একটা গণহত্যা হয়েছে, এই রাষ্ট্রপতি কিন্তু একটা সিম্পল ইস্যু না, এটার সাথে একটা কনক্রিট একটা গণঅভ্যুত্থানের লিগ্যাসি জড়িত আছে, মানে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়েও আপনাদের যেই পরিমাণে তাড়াহুড়া ছিল, যেটা গণঅভ্যুত্থান পরবর্তীতে নিয়োগ দেওয়া, তো রাষ্ট্রপতি নিয়ে কেন জানি আপনাদের একটা শিথিল অবস্থান, এবং এইটার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা? রাষ্ট্রপতি আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু এক জিনিস না। আপনি রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, আমি এক জিনিস বুঝাচ্ছি না, আপনার মিলালে চলবে না। না, আমি এক জিনিস বুঝাচ্ছি না, আমি তো এই জন্যই বলছি যে এখন তো আপনার রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া বলেন তো। আচ্ছা, আপনি আমাকে বলেন যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান শপথ নিলেন কেন? রাষ্ট্রপতির কাছে নাহিদ ইসলাম আসিফরা শপথ নিলেন কেন? আমি এই আলোচনাটা আপনি ঢোকার আগে খুব ক্লিয়ারলি বলেছি, সেটাও নিয়েছে তৎকালীন বিএনপির পজিশনের কারণে। নাহিদ ইসলাম সহ গণঅভ্যুত্থানের নেতারা কেউই রাষ্ট্রপতির বাসায় যাইতে চায় নাই। তখন তো আমাদের, মানে আমরা তো গণঅভ্যুত্থানের পরেই তো এইটা খুব এক্সপেক্টেড ছিল না যে বর্জন করলে পারতেন, আপনারা রাষ্ট্রপতির কাছে শপথ অনুষ্ঠানটা বর্জন করলে পারতেন, শর্ত দিতেন যে রাষ্ট্রপতির কাছে আমরা শপথ গ্রহণ করবো না, আমাদের
আমরা সেই আলোচনা করেছিলাম, কিন্তু আমাদের মনোনীত শুনেন আমাদের মনোনীত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করতে পারবেন না, এই শর্ত তো একবার আপনারা দেন নাই। না আমরা সেই আপনি নিশ্চয়ই জানেন। আমি আপনার শুনুন, আমি বলি এটা এই মুহূর্তের খুব মানে জরুরি ইস্যু না। আমরা আপনি যেমন বললেন এটা খুবই স্যাড ভাই, যে আপনি মনে করেন যে এই মুহূর্তে রাষ্ট্রপতি ইস্যুটা খুব জরুরি ইস্যু না, একটা ফয়সাল মাহমুদ শান্ত, এটা খুবই স্যাড। ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকে আমি একটা প্রশ্ন করি, গণহত্যাকারীর সহায়তাকারী রাষ্ট্রপতিটা আপনাদের কাছে জরুরি ইস্যু না, এর থেকে দুঃখজনক পজিশন আমার মনে হয় হইতে পারে না। রাষ্ট্রপতির কি করবার ছিল বাংলাদেশের? আমি তো বলছি এখন তো আপনাদের করবার আছে, এখন তো করবার আছে। এখন আপনার সংসদ গঠিত হওয়ার পর রাষ্ট্রপতি আপনার থাকবে কি থাকবে না, রাষ্ট্রপতিকে বিএনপি রাখবে কি রাখবে না, এই প্রশ্নে তো বিএনপি এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হয় না। এই সিদ্ধান্ত যে নেয় নাই, এটাই তো খুব হতাশাজনক। শান্ত, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হলো এরকম যে এই যে আপনারা এখন বলছেন যে সাংবিধানিক পরিষদের যদি সিদ্ধান্ত না হয় তাহলে আমরা রাজপথে নেমে যাব, তাই না? আপনারা বলছেন তো আপনারা তো তখন এটা বলতে পারতেন যে এই রাষ্ট্রপতির কাছে আমরা শপথ, যেহেতু বিএনপি চলে যাচ্ছে আমরা যাব না, আমরা রাজপথে আবার আন্দোলনে ফিরে যাব, তো সেই জায়গাটা তো চলে গেছেন। আমি বলি আমরা দুইটা কারণে করি না পরিষ্কার ভাবে। একটা হচ্ছে যে আমরা কিন্তু রাষ্ট্রপতির পতনের জন্য আন্দোলনও করেছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সরকারবিহীন একটা সময়ে আমরা চাই না যে শুরুর দিন থেকেই ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইটা সেটা শুরুর দিনেই আবার ডিভাইডেড হয়ে যায়। আপনারা যখন রাষ্ট্রপতি অপসারণের আন্দোলন করেছেন তখন কিন্তু অন্য একটা ডায়নামিক্স এসছে, যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে সেখানে অন্য একজনকে এনে বিপ্লবী সরকার করা এবং নির্বাচনকে পিছিয়ে দেয়া, এই প্রক্রিয়ার কারণে কিন্তু বিএনপি কিন্তু তখন এই কারণে যায় নাই, এই রাষ্ট্রপতি অপসারণের মূল কারণে যায় নাই, কারণ বিএনপি তখন দেখেছিল যে এটাকে ইলেকশনটা পিছিয়ে দেওয়ার একটা অভিযান দিয়ে এখানে কাজ করছে, শুধু সেই কারণে বিএনপি এটার সাথে যায় না। ভাই আপনার কথাটা ধরেই আমি বলি, এটা বিএনপি মনে করে নাই। বিএনপি যদি ওইটা মনে করতো তাহলে বিএনপি এখন রাষ্ট্রপতিকে সরাইতো। বিএনপি রাষ্ট্রপতিকে রাখার জন্য তখন ওই অ্যাকুইজিশনটা নিয়ে আসছে যে আমরা এটা সরকারকে রাখতে চাই। যে দেখেন তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী, এইটা বলে আমাদের রাষ্ট্রপতি আন্দোলনটা আমরা বাধ্য হয়েছি যে আসলে এই ধরনের কনফিউশন যেন না সরাক। আমরা চাইছি গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বিহীন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে, যে কারণে আমরা রাষ্ট্রপতি তখন কম্প্রোমাইজ করছি। বিএনপি যদি ট্রুলি মিন করতো যে তখন নির্বাচন পিছানোর জন্য, বিপ্লবী সরকার করার জন্য বিএনপি রাষ্ট্রপতির বিরোধিতা করেছে, তাহলে কিন্তু বিএনপি এখন তার পজিশন ক্লিয়ার করতো। বরং বিএনপি তখনও জানতো রাষ্ট্রপতিকে সরাইলেও নির্বাচন হবে। বিএনপি বিরোধিতা করেছে স্রেফ রাষ্ট্রপতির সাথে এক ধরনের, আমি মনে করি যে এস্টাবলিশমেন্টের সাথে এক ধরনের সমঝোতার কারণে। কি বেনিফিট পাইছে বিএনপি তাহলে করে? আপনার এই ইলেকশনে রাষ্ট্রপতি কি রোল ছিল, ইলেকশনে পালন করবার ছিল? ইলেকশনে রাষ্ট্রপতি ইলেকশনে 12 তারিখ যে ইলেকশনটা হলো, এটা তো ভাই আপনি বলবেন, এটা তো আপনি বলবেন রাষ্ট্রপতি কোথায় কি ভূমিকা পালন করলো, এটা তো আপনি বলবেন যে তখন নিরাপত্তা। আপনি বলেন আমি বলছি যে এই রাষ্ট্রপতি 12 তারিখে ইলেকশনে বিএনপি কে কোথায় কি বেনিফিট দিতে পারছে? আমি কোন বেনিফিট দেওয়ার সুযোগ কি রাষ্ট্রপতির ছিল? আমি তো বলছি যে বিএনপি কেন বাংলাদেশের রাষ্ট্রপতি এটাই তো জনগণের কাছে প্রশ্ন। বিএনপি নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন করে কি বেনিফিট দিয়েছে যে নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করা হইলো? ফ্যাসিবাদের সময় হাসিনার রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি রাখা লাগলো, কি এমন বেনিফিট দিয়েছে? এইটাই আসলে প্রশ্নের বড় জায়গা। আমি একটু পাল্টা প্রশ্ন করি, এই নিরাপত্তা উপদেষ্টার পক্ষে আপনারা তখন তার পক্ষে ছিলেন, এখন এই সরকার রাষ্ট্রপতির বিরুদ্ধে চলে গেলেন কেন? আমরা বিরোধিতা করছেন কেন? আমরা পক্ষে ছিলাম না তো, কারণ আপনারা তো করেছেন, আপনাদের সরকার থেকে বাইরে থেকে এনে বসিয়েছে, আপনাদের সরকারই তো এনে বসিয়েছে, আপনাদের সরকারই তো এনে বসিয়েছে। নিরাপত্তা উপদেষ্টার বিপক্ষে ছিলেন না, বিএনপি মনে করেছে যে আপনার আপনার উপদেষ্টা রাখা উচিত। ভাই অনলাইনে সমস্যা হচ্ছে, দুইজন বললে একসাথে বোঝা যায় না ভাই। আপনি বেশি বলছেন তো। নিরাপত্তা উপদেষ্টাকে কে বসিয়েছে? নিরাপত্তার সাথে তখনও বিএনপি বসিয়েছে, বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করেছে, বিএনপি একা থেকে রিওয়ার্ড দিয়েছে। আপনি তখন বিরোধিতা করেন নাই কেন? আমরা তো কোন উপদেষ্টাকেই বিরোধিতা করি নাই। আপনার এক্সক্লুসিভ নিরাপত্তা উপদেষ্টাকে বিরোধিতা করেছেন, তার এমন কি কন্ট্রিবিউশন ছিল নির্বাচনকালীন সময়ে যার বিনিময়ে সে মন্ত্রী হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর একটা। না যখন ওনাকে তো বিএনপি সরানোর জন্য ওনার নাম দিয়ে দাবি করেছিল, তখন তো আপনারা সরেন নাই, তখন
তখন না, আপনারা আমরা সরান তো- নাই কেন? আমরা সরাবো তো কেন? কাজেই এটা আপনি তো বলছেন সরকার তো- বিএনপি, আপনি যে বললেন বিএনপি বসিয়েছে, বিএনপি যদি আপনি বসাতো করছেন তাহলে তো কেন? বিএনপি অপসারণ করতো না, অপসারণের দাবি তুলতো অপসারণ না তো করে তখন। নাই, কারণ বিএনপির সাথে তা ডিলিংস আপনারা হয়েছে তো সেই বিধায় তো কথাটা অপসারণ শুনেন করে নাই নাই। তখন, আপনারা তো সেই কথাটা তখন শুনেন নাই, কাজে আমরা এখন তো কারো দোষটা ব্যাপারে বিএনপির উপর কেন চাপাচ্ছেন? আমরা তো কারো ব্যাপারে এক্সক্লুসিভলি, এটা তো এক্সক্লুসিভলি নিরাপত্তা উপদেষ্টা কেন, আমরা তো কারো ব্যাপারেই তখন অপসারণের জন্য আন্দোলন করি নাই, কিন্তু এবং কাউকে আবার আমরা মন্ত্রিত্বের অফারও করি নাই যে আপনি ইলেকশনের সময় আমার জন্য খাটেন, না, না, আপনাকে এই ইলেকশনের কথা- পর মন্ত্রী আপনার- বানাবো, আপনার এই offer তো কথাটা আমরা করি নিজেই নাই। বোধহয় একটু আপনার ক্রসিং হচ্ছে। আপনারা বলছেন যে কোনো উপদেষ্টা সরানোর বিষয়ে আপনারা কথা বলেননি, আবার সেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বলে আপনারা এখনো বিরোধিতা করছেন। না, না, বিষয়টা কেমন BNP হয়ে গেল তো- না? আপনি দেখেন, আপনি যখন উপস্থাপক হিসেবে আমাকে আমার কন্ট্রাডিকশনটা দেখলেন যে আমরা আগে রাষ্ট্রপতির ইস্যুতে আমরা ইলেকশন করছি, এখন আমরা রাষ্ট্রপতিকে, বিএনপি যে তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাইলো, এই কন্ট্রাডিকশনটা কি আপনাদের চোখে পড়ে কিনা? মানে আপনারা তখন হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করলেন না, যখন বিএনপি আন্দোলন করেছে তখন আপনারা তাকে সরালেন না, তখন বললেন না যে হ্যাঁ ওনাকে বাইরে আমরা থেকে তো নিয়ে এসে সরানোর কেউ না। উপদেষ্টা হিসেবে কন্ট্রাডিকশন বসানো হলো। দুজনেরই আছে, কন্ট্রাডিকশন বিএনপিরও আছে, তারা অপসারণের দাবি করেছে, আবার পরে পররাষ্ট্রমন্ত্রী করেছে, আবার যখন আপনাদের দিক থেকে আপনারা তাকে মানে উপদেষ্টা প্রথমে একটা মানে রোহিঙ্গা বিষয়ক করলেন, তারপরে তাকে নিরাপত্তা এটা তো উপদেষ্টা আমরা করলেন, করি না। আপনি কেন তারপরে মনে বিএনপি, করছেন এটা- আমি বলি কথাটা শেষ করি, একটা ভুল হচ্ছে, কথাটা শেষ করি। একটা ভুল হচ্ছে যে আপনি মনে করছেন যে আমরা করছি, না, আমরা কারণ করবো ওই কেন? সরকার তো BNP তো আপনাদের এই সরকার সরকারের ছিল, বড় পার্ট ছিল। ওই সরকার আপনাদের সরকার ছিল, আপনারা সেই সরকারের পার্ট ছিলেন, এবং ওই এই সরকারের সরকার যে এককভাবে উপদেষ্টা তিনি আমাদের বলেছেন সরকার যে ছিল না ভাই, আপনাদের এককভাবে নিয়োগকৃত আমাদের সরকার হলে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে আপনাদের নিয়োগকৃত সরকার, তাই না? এটা তো Right. আমাদের এটা উপদেষ্টা ছাত্রদের সরকার জানে। বলেছে, বইটা। ছাত্রদের মধ্যে কি ছাত্রদল ছিল না? গণঅভ্যুত্থানের ছাত্রদের মধ্যে না, না, ছাত্রদল ছিল না? আপনারা সরকারে ছিলেন, ছাত্রদল উত্থান আর সরকারে আপনি ছিল না, সরকারে- বিএনপি সরকারে ছিল না। বিএনপি সরকারে ছিল, বিএনপির পররাষ্ট্র কই, মন্ত্রী আপনি তো সরকারে ছিল। আপনি বলেন, এই শুনেন, আমি বলি শান্ত, বিএনপির পররাষ্ট্রমন্ত্রী শান্ত, সরকারে আমি ছিল। বলি আন্দোলনের ছাত্রদল ছিল, বিএনপির পররাষ্ট্রমন্ত্রী সরকারের উপদেষ্টা হিসেবে ছিল না ভাই? বিএনপি দলের কেউ উপদেষ্টা ছিল না। বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, আপনারা বিএনপির রানিং পররাষ্ট্রমন্ত্রী, বিএনপির রানিং আইনমন্ত্রী সরকারে ছিল কিনা? হিসেবে দায়িত্ব পালন করে আপনারা এনসিপি বানিয়েছেন, ইলেকশন করেছেন। না না, শান্ত, বিএনপির শান্ত, বিএনপির রানিং আমাদের প্রধান পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা বিএনপির রানিং যখন- আইনমন্ত্রী সরকারে ছিল না? শান্ত, আমাদের প্রধান উপদেষ্টা যখন বিএনপি ছাত্র পররাষ্ট্রমন্ত্রী, প্রতিনিধিদেরকে নিয়ে আইনমন্ত্রী। ছাত্র প্রতিনিধিদেরকে নিউইয়র্কে নিয়ে গেছে, বিদেশে নিয়ে গেছে, ছাত্রদলের কাউকে নিয়েছে? ছাত্রদল আন্দোলনে ছিল, আমাদের যারা ছিল তারা ছাত্রদল বলতে করে নাই। আন্দোলনে ছিল বলে তাদের কাউকে নিয়েছে, বা বিদেশ পরিচয় করাই দিয়েছে মেটিকুলাস ডিজাইন ছাত্রদলের কেউ? আপনারা উপদেষ্টা থেকে আপনারা দল গঠন করেছেন, সরকারি আমি তো বললাম, সুবিধা নিয়ে দল গঠন করেছেন। আপনারা উপদেষ্টা থেকে ইলেকশন করেছেন, দল গঠন তো পদত্যাগ করে করা হয়েছে। কোথায় উপদেষ্টা থেকে দল গঠন ইলেকশন করলাম? কোথায়? নিরাপত্তা উপদেষ্টা, উনি কি ইলেকশন করেছেন নাকি? হ্যাঁ ইলেকশন, উনি ইলেকশনের পার্ট ছিল তো। উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তী সরকারে, আবার নতুন সরকার গঠিত হওয়ার পর নতুন সরকারের মন্ত্রী হয়েছেন, তার মানে উনি নতুন সরকারের ইলেকশন উপদেষ্টা চলাকালীন হয়েছেন। সময় বিএনপির সাথে ওনার বোঝাপড়া ছিল, যেটার ভিত্তিতে ওনাকে উপদেষ্টা করা মন্ত্রী করা হয়েছে। না না না। আমার মনে হয় যে জনাব শান্ত যেহেতু খুব মানে এই বিষয়ে খুব বোঝাপড়ার বলা ইস্যুটা যায় এই কঠোরভাবে জায়গাটা- তাহলে কি এটাকে হাওয়া থেকে একজন মন্ত্রী হয় ভাই? আপনি আমাকে এটা বুঝান যে হাওয়া থেকে একজন হয়। তাহলে তো বিএনপি আপনি তাগিদ প্রধান অনুভব করেছে, উপদেষ্টাকেও, বিএনপি প্রয়োজন প্রধান বোধ করেছে। উপদেষ্টা আর কিছু আপনার না। এরপরে এখন ভিআইপি প্রোটোকল পাচ্ছে, তাহলে আপনি কি বলবেন যে প্রধান উপদেষ্টা এটার পার্ট ছিল? আমি বলার কে, এটা তো জনগণের প্রশ্ন। যদি বিএনপির সাথে ভাই, আপনি আমাকে একটা জিনিস সিম্পলি বলেন, আপনি তো শুধু আমাকে প্রশ্ন করছেন, কারণ আপনাদের আমি তো ওনাকে প্রশ্ন কন্ট্রাডিকশনটা করেছি, শুধুমাত্র আমি কিন্তু ছোট ওনাকেও দলকে প্রশ্ন দেখেন। করেছি। না না, আপনি তো বলেন না, আপনি তো করেছি। কন্ট্রাডিকশন দেখেন না। শোনেন, বিষয়টা হলো যে আপনি কি মনে করেন, আপনি একবারেই আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে বলেন, আপনি কি মনে করেন একজন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর একটি পদ এইটা দলীয় বোঝাপড়া ছাড়া কাউকে দেওয়া হয়? আমাকে জাস্ট সিম্পলি আপনি উত্তরটা দেন। না, নিশ্চয়ই তার যোগ্যতা বা তার যে কোনো Right. কারণে হোক বিএনপি দিয়েছে, কিন্তু মানে বাস্তবতা শুধু যখন- যোগ্যতা, আপনি মনে করেন শুধু দলীয় বোঝাপড়া লাগে না? না, আমি আপনাকে বলি, আমি আপনার কথার জবাব দিচ্ছি, আপনি জবাবটা নেন। প্রথম কথাটা হলো, আমি আপনাকে বলেছি কন্ট্রাডিকশন দুই পক্ষের আছে। একটা, বিএনপি তাকে পদত্যাগ করার কথা বলেছে, আবার পরবর্তীতে তাদের সরকার বানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, এটা একটা কন্ট্রাডিকশন। আবার একই আপনাদের দিক থেকে কন্ট্রাডিকশন যে আপনারা তাকে এনে, বিদেশ থেকে এনে তাকে আমরা এত আনি নাই। বড় বড় পদে বসিয়েছেন।
আপনাদের প্রধান সরকার উপদেষ্টা এনেছে। না 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 সে আমাদের সাথে কোনো এই পরামর্শ করে উপদেষ্টা আনে না। প্রধান উপদেষ্টা তো আপনি আপনাদের- বললাম যে আপনাদের ওই মনোনীত উপদেষ্টা প্রধান যে উপদেষ্টা, বাইরে নিয়ে অস্বীকার গেছে করেন। প্রধান উপদেষ্টা শুধু আমাদের না, প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে গিয়ে মিটিং করেছে। প্রধান উপদেষ্টাকে- প্রধান উপদেষ্টা হচ্ছে প্রধান একটা মাত্র উপদেষ্টাকে- দলের প্রধানের সাথে লন্ডনে গিয়ে মিটিং করেছে। আপনি যদি এটা বলেন শোনেন, যে প্রধান উপদেষ্টা শুধু আমাদের এনাকে কথা প্রধান শুনেছে, উপদেষ্টা করার না, না, জন্য না, আপনাদের দাবি কিন্তু- ছিল এবং আপনাদের প্রধান উপদেষ্টা আলটিমেটাম ছিল যে ডক্টর উনি মোহাম্মদ প্রধান উপদেষ্টা না ইউনূসকে হলে প্রধান উপদেষ্টা আপনারা আর করার কাউকে ব্যাপারে মানবেন না, উদ্যোগ এটা তো নিয়েছেন। পরিষ্কার। আমরা সেই উদ্যোগকে সমর্থন না না, করেছি। বিএনপি কি প্রধান উপদেষ্টার ইউনূসের বিষয়ে বিরোধিতা ছিল নাকি না, ইউনূসকে বিরোধিতা বিরোধিতা করে করে নাই, নাই? কিন্তু বাট প্রস্তাবটা উদ্যোগটা ছিল আপনাদের, আপনাদের। আপনারা উদ্যোগটা ছিল আপনাদের ইয়ে ছিল। আপনাদের। না না, উদ্যোগটা আমাদের আপনারা- ছিল না তো। আপনারা ওই মিটিংয়ে আপনারা যোগাযোগ করেছেন, আপনারা ভাই, প্রথম ওই মিটিংয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ছিল, জামাতের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ছিল, সবার ঐক্যমতের এবং ভিত্তিতে। প্রধান উপদেষ্টা বলেছেন যে এই সরকার গঠনের যে ডিজাইন, এই ডিজাইনটা বিএনপি নিয়ে গেছে রাষ্ট্রপতির বাসায়। এই সরকার গঠনের ডিজাইনের ভিতরে বিএনপির হাত আছে। এই সরকারটা আমরা গঠিত এটা- হয়েছে তৎকালীন জেনারেল সবাই মিলেই আমরা এই সেনাপ্রধান সিদ্ধান্ত নিয়েছি। উনি ওনার নেতৃত্বে নিয়ে গেছেন। এবার ঠিক আছে, সবাই মিলেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং সংবিধান মেনেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। না 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 না, মূল দল বিএনপি ছিল না। আপনি আপনার খেয়াল থাকবে যখন আন্দোলনের পরে আপনার যে মানে প্রথম যে ভাষণ হলো, সেনাপ্রধান ভাষণ দিলেন, সেখানে কিন্তু জামাত ইসলামের আমির তার পাশে, তিনি নিষিদ্ধ দলের প্রধান, তারপরেও তার নাম কিন্তু আগে নিয়েছেন। হ্যাঁ, বিএনপির নাম পরে নিয়েছে। তো কাজে আপনি যে বলছেন যে বিএনপি লিড দিয়েছে, এটা কিন্তু ঠিক না। আমরা ওই সময় অন্তত সেটা দেখিনি। এখন যেটা আমি তো এখন দায়িত্ব যেটা নিয়ে বলছি, হচ্ছে, ওই সময়ে রাষ্ট্রপতির বাসায় যাওয়ার এবং রাষ্ট্রপতির বাসায় কেন্দ্রিক সরকার গঠন হওয়ার ইস্যুটা বিএনপি জামাতের এক্সিস্টিং রাজনৈতিক যে দুটি দল, তৎকালীন সময় আওয়ামী লীগ পরবর্তী সবচেয়ে বড় দুটি দল বিএনপি এবং জামাত, তারা এটাকে লিড দিয়েছে, তারা কোঅর্ডিনেট তো সেই করেছে। জামাত তো এখন আপনি- আপনারা গেলেন কেন? আপনারা তার অংশ। আপনারা গেলেন কেন? সেই জামাত তো আপনারা তার অংশ তো এখন। আমরা- আপনারা আমরা- তো সেই দলেরই অংশ আমরা- এখন। আমরা- দেখেন, একটা মধ্যে আপনারা কেন গেলেন আপনার বঙ্গভবনে? আপনারা কেন আমরা তো- বঙ্গভবনে গেলেন? আমরা কেন গেছি আপনারা কেন সেটা আমরা দিলেন? বলছি। আপনি যদি বলেন যে আমরা ওই সময় থেকেই আমাদের ফ্যাসিবাদ বিরোধীর ঐক্যর সাথে আমরা ঝামেলা করব এবং সেটা রাষ্ট্রের জন্য ভালো হইতে, এটা আপনি বলতে পারেন। আমরা গেছি, আপনাদেরকে রেসপেক্ট করি। সেটা যদি ভুল হয়, আমাদের ভুল হয়েছে। কিন্তু আমরা বলছি, আমরা সবাই মিলে আপনারা যদি মনে বঙ্গভবনে করেন, গেছি, আমরা সবাই মিলে আপনার শপথ অনুষ্ঠানে ছিলাম। আপনারা যদি মনে করেন যে ওই আপনারা সবাই মিলে শপথ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারটা যদি আপনারা মনে করেন যে এককভাবে এনসিপির বা ছাত্ররা করেছে, এটা ভুল। না, না, এটা না। সকল দলের সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে। রাইট, সকল দল সমর্থিত সরকার, অন্তর্বর্তী এক্স্যাক্টলি। সরকার। তার মানে আমাদের এই যে ভাই যেটা কিন্তু আমি বারবার বলছি যে ভাই যেটা বারবার টিকা দিচ্ছেন যে আপনারা এনেছেন, আমরা শুনেন, নাই, শুনেন, সকল শুনেন। দলের লোক ছিল ওখানে। যারা শান্ত, আমরা একটু মজিবুর রহমান বাবুলের কথা একটু শুনি। শান্ত, আপনার নাম শান্ত, কিন্তু আপনি তো বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রথম যোগাযোগ করেছেন, আপনারা কোন সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকার প্রথম প্রধান যোগাযোগ করবেন? করাটা তো তার লোক হয়ে যায় না। এই সিদ্ধান্তটা তারেক আপনাদের, রহমানের সাথেও আমরা যোগাযোগ করেছি। আপনাদের তারেক রহমানের সাথেও আমরা সিদ্ধান্তটাকে আমরা আন্দোলন সমর্থন পরবর্তী সময় করেছি। যোগাযোগ করেছি। প্রথম আপনাদের যোগাযোগ করেছি সিদ্ধান্তটাকে আমরা। আমরা সমর্থন করেছি। তারেক রহমানের সাথেও আমরা প্রথম যোগাযোগ করেছি। যোগাযোগ করাটা কোনো ইস্যু না তো। তারেক রহমানের সাথে প্রফেসর যোগাযোগ ইউনূস, করা আর আপনাদের প্রস্তাব অন্তর্বর্তী ছিল সরকারের প্রধানের দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি নিতে হয়তো হবে। সেটা সমর্থন এই প্রস্তাবটা করেছে। কে দিয়েছে? আপনারাই প্রথম দিয়েছেন। সকল দলের সম্মিলিত সিদ্ধান্ত না হয়েছে। না না, সকল দলের সাথে আলাপ আলোচনার আগে আপনি বলেন, আপনাদের প্রস্তাব কে ছিল? আপনি বলেন, আপনি যদি জানেন। না, আমরা আসলে এই আলোচনাটা এখানে শেষ করতে চাই। শুধুই বলা যায় একটু ব্যক্তিগত বা একটু জটিল হয়ে যাচ্ছে। বিএনপি তো এই নিয়ে তো দ্বিমত করে নাই। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, তাহলে বিএনপির প্রস্তাব আপনারা কে যে ছিল? যোগাযোগ করেছিলেন, আপনারা যে প্রস্তাব দিয়েছিলেন, আপনাদের প্রস্তাবকে বিএনপি সমর্থন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি সমর্থন করেছে। তাহলে আপনাদের exactly এটা তো প্রস্তাবকে সকলের সম্মিলিত দল, সম্মিলিত সরকার ছিল। আমরা তো আমরা বলি আসলে নাই যে ডক্টর মোহাম্মদ মূল ইউনূসকে বিষয়ের বাইরে আসলে অন্তর্বর্তী আলোচনা সরকারের করছি। প্রধান করাটা ভুল হয়েছে, এদিকে আমরা একবার বলেছি, বলি নাই। আমরা এই সরকার না অন্তর্বর্তী না ভাই, সরকারকে তো আমরা পুরো সমর্থন করেছি, আপনি তো সহযোগিতা করেছি। এনগেজ হইলেন। ভাই তো বললো যে এটা আমরা করেছি। আমি তো বললাম যে আমি বিএনপিরও বলি নাই, এটা প্রফেসর ইউনূস বলেছেন। প্রস্তাবটা আপনাদের, উদ্যোগটা এটা আপনাদের। এই যে- আমরা আছে, আমরা সেটা কেন? আমরা করেছি। সাবেক প্রধান উপদেষ্টা তিনি বিভিন্ন সময় বক্তব্যে প্রফেসর বলেছেন। ইউনূস বলেছে, এটা আমি আমরা বলবো কেন আসলে ভাই? আলোচনা শেষ করতে চাই। সামনে হয়তো আরো আলোচনা করবার সুযোগ হবে অন্যান্য বিষয় নিয়ে, আমি যেহেতু আমি সংসদ আপনার শুরু হচ্ছে। আমাকে যদি একটা মিনিট সময় দেন, আমি একটা বিষয় আপনার প্রশ্নের এনগেজ করে আমি আমার পার্টটা বলি। সেটা হচ্ছে, আপনি বলছেন না যে আমরা কি খুব দ্রুত রিয়্যাক্ট করছি কিনা আন্দোলনের ইস্যুটাতে। আজকে 11 দলের মিটিং আমরা ছিলাম, আমি নিজে ব্যক্তিগতভাবে 11 দলের কোঅর্ডিনেশনে ছিলাম, যে আমরা খুব দ্রুত রিয়্যাক্ট করছি কিনা। আমরা সরকারের দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে সরকারের যে রেগুলার কার্যক্রম,
উন্নয়ন, দেশ পরিচালনা। আমরা মনে করি এই বিষয়ে এখনই রিয়্যাক্ট করার সময় হয় না, কারণ 1 মাস গঠন হয়েছে, সরকার বেশ কিছু জিনিস অ্যাকোমোডেট করার চেষ্টা করছে, বিভিন্ন বিষয় গুছিয়ে আনার চেষ্টা করছে। এই বিষয়টাকে আমরা সরকারকে দেখতে চাই, যে সমস্ত বিষয় আমাদের কাছে নেগেটিভ হবে আমরা সমালোচনা করতে চাই, সরকার যদি শুধরে নেয় আমরা সহযোগিতা করতে চাই। নাম্বার 1 পরিষ্কারভাবে। নাম্বার 2 হচ্ছে জুলাই সনদ, গণভোট এবং যে সরকারের যে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়, সংস্কারের বিষয় যে পজিশন, আগামীকালকে সংবিধান সংস্কার সভা ডাকার শেষ দিন, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে সরকারের আমরা মনে করি যে অবস্থানটা যদি ক্লিয়ার করে তাহলে আমাদের পজিশন নিতে সুবিধা হয়। সরকার যদি এই বিষয়ে ডিনাই করে এবং এই বিষয়গুলো এড়িয়ে যায় তাহলে যেহেতু আমরা এই বিষয়ে আগামীকাল সরাসরি অবস্থান অধিবেশন নিতে চাই। আছে, আমার স্বাভাবিকভাবেই হচ্ছে আমরা সেই পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করব, এবং আপনাদের তো বক্তব্য এবং আপনাদের আন্দোলন করার সুযোগ তো আছে, এবং সরকারও আমরা বলছি নিশ্চয়ই কালকে আপনাদের পর্যন্ত বিষয় সময়, যদি কালকে তারা এই বিষয়ে উদ্যোগ নেয় যে এই সভাটা ডাকার যে সময়, তাহলে আমরা তো সরকারকে সাধুবাদ জানাবো। কিন্তু কোন সভা ডাকবে কালকে? কোন সভা ডাকবে? এই সভা কোথায় আছে? একসাথে যেই নির্বাচনটা হয়েছে ভাই, সংবিধানের কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদ? আমি কি শপথ নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে? আমি কি শপথ নিয়েছি? সংবিধানের কোথায় আছে যে আসলে এই 26 ইলেকশন হইতে পারবে? হ্যাঁ আছে তো। কোথায় আছে এটা আপনার এটা আছে কোথায় বলেন না? এটা তো আপনার এটা তো সর্বোচ্চ আদালত, সংবিধানের কোন ধারা ভিত্তিতে election হয়েছে বলেন না? এটা তো আদালতের একটা ভেটিং এর মধ্য দিয়ে এটা বৈধ করা হয়েছে। না না, বলেন সংবিধানের কত ধারা অনুযায়ী 2026 এর 12 ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে? ইলেকশন সংবিধানের ভিত্তিতে হয়েছে? দেশে এখন সংবিধান আছে কি নাই কোনটা আমাকে বলেন। সংবিধান আমাকে বলেন দেশে কি সংবিধান আছে কি নাই? এটা আমি বলি যার আমরা কি ভিত্তিতে সংবিধানের মধ্যে আছি না সংবিধানের বাইরে আছি? এটা বলেন। ওইটাই বলছি। আমরা আলোচনা করব। আমাদের আসলে আমরা সংবিধানের মধ্যেই আছি, আমরা সংবিধানের মধ্যেই আছি, সংবিধানের মধ্যেই আছি। সংবিধান আমরা আপনাদেরকে ধন্যবাদ। এই আলোচনা চলবে, তবে সামনের দিনগুলোতে আমরা আজকে আসলে আলোচনাটা আর আগাতে পারছি না।